মিস্টার জিওন, আপনি চান যে তেকে আপনাদের পঙ্গু ছেলের সাথে বিয়ে দিতে? কথাটা শুনে জিন ব্রু কুঁচকে ইয়ঞ্জনের দিকে তাকায়। মিসেস কিম, আপনি ঠিকই শুনেছেন। আর আপনি কি করে ভাবলেন আমাদের সুস্থ স্বাভাবিক মেয়ের সাথে আমরা আপনাদের পঙ্গু ছেলে, যে কিনা চলাফেরাই করতে পারে না, তার সাথে বিয়ে দিতে রাজি হব? কথাগুলো শুনে জিনের এবার প্রচন্ড রাগ হতে লাগলো। ইয়ঞ্জন যদি তের মামি না হয়ে অন্য কেউ হতো, জিন হয়তো এতক্ষণে তার গালে দু ঘা লাগিয়ে দিত। ইয়ঞ্জন যে জিনের সামনে ভালো হওয়ার নাটক করছে, জিন তা জানে। সে জানে যে ইয়ঞ্জন তেকে এই বাড়িতে কাজের মেয়ের মতোই ট্রিট করে। তবে হঠাৎ করে যে কেন ইয়ঞ্জন এই নাটক শুরু করেছে, জিন তা ভালোই বুঝতে পারছে। তাই তো আর কথা না বাড়িয়ে বলল, কথা না পেঁচিয়ে বলুন, কত টাকার বিনিময়ে আপনারা এই বিয়েতে রাজি হবেন? আপনি বুদ্ধিমান জানতাম, আর আজ দেখেও নিলাম। আমার পুরো 10 লক্ষ টাকা চাই, তবেই আমি এই বিয়েতে রাজি হব। ইয়ঞ্জনের কথাতে জিন এবার হাসতে শুরু করলো। মাত্র 10 লক্ষ টাকা? জীবন বংশের হবু বউয়ের দাম 10 লক্ষ টাকা মাত্র? আমি আপনাকে পুরো 10 মিলিয়ন ডলার দেব। আশা করি আপনার এবার আর কোনো আপত্তি থাকবে না। এতগুলো টাকার কথা শুনে ইয়ঞ্জনের মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো উপক্রম। এবার সে ব্যাংকে টাকাগুলো পুরোপুরি শোধ করতে পারবে ভেবেই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। আমি রাজি রাজি। বিয়েটা কবে বলুন? আমি তো আজকে চেয়েছিলাম, কিন্তু আমার তো আসতে রাত হয়ে গেল। তার উপর সবকিছুর ব্যবস্থা করতেও তো একদিন লাগবেই। জীবন বংশের ছোট ছেলে বিয়ে বলে কথা। যাই হোক, আপনাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, আমরাই সব ব্যবস্থা করে নেব। বাই দ্য ওয়ে, এই ডিলটার কথা যেন বাড়ির কেউ না জানতে পারে। আমি চাই এই ডিলটার কথা আমাদের দুজনের মাঝেই সীমাবদ্ধ থাকুক। বলেই জিন উঠে দাঁড়ালো। মেন দরজার সামনে আসতেই তের সাথে তার দেখা হলো। জিন একবার তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন রাত 9টা বাজে। আসসালামু আলাইকুম আন্টি, আপনি আমাদের বাড়িতে? মানে ঠিক বুঝলাম না। কি বলো তো তে, তোমার মামি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবে। আমি এখন আসি। ওহ, এক সেকেন্ড। আমি জানি তে তুমি ক্যাফেতে কাজ করো, কিন্তু সন্ধ্যার পর মেয়েদের বাইরে থাকা একদম সেফ নয়, তা তো তুমি জানো, তাই না? জিনের কথা শুনে তে হঠাৎ করে কাঁদতে লাগলো। এই কি তে, তোমার কি হয়েছে? তোমার কেন কাঁদছো তুমি? কিছু না আন্টি, এক্সকিউজ মি। বলেই তে নিজের রুমে চলে গেল। জিন কিছু একটা ভেবে নিজের গাড়িতে গিয়ে বসে জেহবকে কল করলো। জেহব, তোমাকে যে বলেছিলাম তের উপরে নজর রাখতে, তুমি কেন ঠিকমতো তোমার কাজটি করনি বলো তো? তে কাঁদছে কেন? কি হয়েছে ওর? আসলে খালামণি, আমি তের উপরে নজর রাখছিলাম, তখনই তোমার ছেলে আমাকে কল করেছিল। তখন প্রায় 8টা বাজে। আমি কলটা রিসিভ করতেই একটু দূরে সরে গিয়েছিলাম। জাঙ্কুক তোমাকে কল করার আর কোনো সময় পেল না? ম্যানশনে তো অনেকেই আছে ওর খেয়াল রাখার জন্য। ওর নাকি ম্যানশনে থাকতে বোরিং লাগছিল, তাই আমাকে ওকে কোথাও ঘুরতে নিয়ে যেতে বলেছিল। ওহ, তারপর তুমি বাসায় চলে গেলে? না খালামণি, আমি জাস্ট ওকে কোনো রকমে বুঝিয়ে কলটা কেটে যেই ক্যাফের সামনে আসলাম, আমি খুব অবাক হলাম। ক্যাফেতে কেউ ছিল না, তাই ভাবলাম ও হয়তো চলে গেছে। আমি ফিরে আসতে নিচ্ছিলাম, তখনই আমি ওর কান্নার আওয়াজ পাই। ক্যাফের গেট বন্ধ ছিল, তাই আমি কয়েকজনকে নিয়ে দরজাটা ভেঙে ভেতরে গিয়ে দেখি। কি কি দেখেছো তুমি? ওই ছেলেটা ওর সাথে কিছু করেছে নাকি? কিছু করতে তো পারেনি, বাট চেষ্টা করছিল, কিন্তু আমার জন্য পারেনি। যাক বাবা, কিছু হয়নি তো। আমার আগে থেকে সন্দেহ হয়েছিল ওই ছেলেটার প্রতি। ওর হাত পা ভেঙে দাও আর ক্যাফেটা কিনে নাও। বলে জিন কলটা কেটে দিল আর ভাবতে লাগলো। জিওন নামজুন আর জিওন শোকজিন একটা গেট টুগেদার থেকে বাড়িতে ফিরছিলেন। এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। আরেম, আমি ভাবছিলাম কি জাঙ্কুকের জন্য ওর পছন্দের পেস্ট্রি নিয়ে যাব। আমি শিওর পেস্ট্রি দেখলে ও অনেক খুশি হয়ে যাবে। তখন আমরা সুযোগ বুঝে ওর বিয়ের ব্যাপারে কথাটা বলেই ফেলবো। জিন, তুমি কি শিওর যে ও বিয়েতে রাজি হবে? আর জিন, পেস্ট্রি দেখলে ও আগে খুশি হতো, কিন্তু 5 বছর হয়ে গেল, কখনো কি ওকে খুশি দেখেছো? কথাটা শুনে জিনের মুখটাও মলিন হয়ে গেল। উনি জানেন যে জাঙ্কুককে বিয়েতে কিছুতেই রাজি করানো যাবে না। তবে জিনও এবার ঠিক করেই ফেলেছে যে যে করেই হোক সে তার ছেলেকে বিয়েতে রাজি করাবেই, কারণ তার হাতে যে আর বেশি সময় নেই। আমি জানি জিন তুমি কি ভাবছো। জিন এবার কাঁদতে লাগলো। সে কিছুতেই তার ছোট ছেলেকে হারাতে পারবে না, তার জন্য সে সবকিছুই করতে পারে। জিন, তুমি শান্ত হও। আর তুমি পেস্ট্রি নিতে চাইছো তো? আচ্ছা ড্রাইভার, সামনে যে ক্যাফে খোলা আছে তার সামনে গাড়িটা থামাও। কিছুক্ষণ পর গাড়িটা থামলে জিন আর আরেম ক্যাফের ভেতরে যায়। তখনই তাদের সামনে একটা মিষ্টি মেয়ে এসে দাঁড়ায়।
মেয়েটার মুখের হাসিটা অত্যন্ত সরল বলে মনে হলো জিনের কাছে। তবে মেয়েটার ভেজা চোখ দুটো জিনের চোখের আড়াল হলো না। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, আমাদের ক্যাফেতে আপনাদের ওয়েলকাম। বলুন আপনাদের জন্য কি আনবো? জিন যেন মেয়েটার দিকে তাকিয়ে থেকে কথা বলাই ভুলে গেছে। জিন, কি হলো বলো? ও হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য 10 পিস প্যানকেক আর 4 পিস পেস্ট্রি প্যাক করে দিন। আন্টি, আমি আপনার থেকে অনেক ছোট, আমাকে প্লিজ আপনি করে বলবেন না। বলেই মেয়েটি আবার হাসতে লাগলো। জিন লক্ষ্য করলো চোখ দুটো ভেজা হলেও মুখের হাসিটা এখনো অটুট ছিল মেয়েটার। মেয়েটি জিন আর আরেমের অর্ডার প্যাক করে দিচ্ছিল। জিনের ইচ্ছা হলো মেয়েটিকে আরেকটু যাচাই করার যে এই মিথ্যা হাসিটার পেছনে কারণটা কি। জিন আরেকটু খেয়াল করে দেখলো ক্যাশ কাউন্টারে একটা বয়স্ক মেয়ে বসে আছে, যে সম্ভবত ক্যাফেটার মালিক। তার অন্য পাশে একটা মধ্যবয়সী ছেলে টেবিল পরিষ্কার করছিল। ছেলেটা হয়তো 30 বছরের হবে। জিন আরো লক্ষ্য করে দেখলো ছেলেটা হঠাৎ করে তের পাশে গিয়ে দাঁড়ালো, যার জন্য তের হাত থেকে একটা পেস্ট্রি নিচে পড়ে যেতে নেয়, কিন্তু তের সামলে নেয়। জিন দেখলো তের হাত দুটো কাঁপছিল। জিনের আর বুঝতে বাকি রইল না এখানে কি হচ্ছে। কিছুক্ষণ পর তে অর্ডার প্যাক করে জিনের সামনে আসে। জিন একবার তের দিকে তাকিয়ে অর্ডার হাতে নিল। ক্যান আই আস্ক ইওর নেম? ও সরি, মানে আমার নাম কিম তেইয়ং, সবাই আমাকে তে বলে ডাকে। আর আমি ইংরেজি একটু হলেও বুঝতে পারি আন্টি। ওহ, দ্যাটস গুড। আর কেকগুলো কে বানিয়েছে? আসলে আন্টি আজকে ক্যাফের শেফটা আসতে পারেনি, তার জন্য সব কেক আমাকে বানাতে হয়েছে। তের কথা শুনে জিন টাকা মিটিয়ে চলে আসতে নিলে তে পেছন থেকে আবার ডাক দেয়। আন্টি, আপনাদের তো 4000 টাকা হয়েছে, আপনি হয়তো ভুল করে 5000 টাকা দিয়ে ফেলেছেন। জিন পেছনে ঘুরে তারপর বলল, আই এম ইমপ্রেসড, বাট ওটা তোমার বকশিশ। জিন দেখলো কথাটা বলার সাথে সাথে তের চোখ দুটো খুশিতে জ্বলজ্বল করে উঠলো। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আবার আসবেন। অবশ্যই আবার আসবো। বলে জিন তের মাথায় হাত দিয়ে একটু আদর করে দিয়ে গাড়িতে গিয়ে বসলো। আরেম যেন এতক্ষণ জিনের ব্যবহারগুলো দেখছিল। আরেম, ওই মেয়েটার বুঝেছি জিন, ওই মেয়েটার সমস্ত ইনফরমেশন তোমার চাই, তাই তো? ইউ আর রাইট। জিন আর আরেম বাড়িতে এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসলো। জাংকুক মানে তাদের ছোট ছেলে সেখানে সোফাতে বসে টিভিতে মুভি দেখছিল। জিন একটা সার্ভেন্টকে ডেকে বলে তাদের আনা কেকগুলো সার্ভ করে দিতে। জিন আর আরেম জাংকুকের পাশে বসতে জাংকুক ভ্রু কুঁচকে জিনের দিকে তাকায়। কিছু কি বলবে মা? বলবো, তবে তার আগে দেখ, তোর জন্য আমরা পেস্ট্রি নিয়ে এসেছি, আগে খা তারপর বলবো। জাংকুক আর কোনো কথা না বলে পেস্ট্রি খেতে লাগলো। পেস্ট্রির টেস্টটা তার কাছে অনেক ভালো লাগছিল, যদিও জাংকুকের মুখ দেখে বোঝা যাচ্ছিল না পেস্ট্রিটা তার কাছে কেমন লেগেছে। তবে জাংকুক যখন সবগুলো কেক খেয়ে ফেলেছিল তখনই জিন বুঝতে পেরেছিল পেস্ট্রিটা তার কাছে অনেক ভালো লেগেছে। জাংকুক, দেখ না বাবা, 5টা বছর হয়ে গেছে, এখন তো ওগুলো ভুলে যা। কোনগুলো কথা বলছো মা তুমি? আমি তো সব ভুলে গেছি। তাহলে তো ভালোই জাংকুক, আমরা তোমার জন্য বেশ কিছু মেয়ে দেখেছি। আমরা চাই তুমি এবার বিয়েটা করেই নাও, তোমার 25 বছর হয়ে গেছে। আমরা চাই তুমি আবার নতুন করে সবকিছু শুরু করো। আরেমের কথা শেষ না হতে জাংকুক তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো এবং হাতে থাকা বাটিটা ছুঁড়ে মারল টিভির দিকে। মুহূর্তে জোরে একটা আওয়াজ হলো। টিভিটা চোখের পলকের মাঝেই ভেঙে গেছে। এটা নতুন কিছু না, জাংকুকের রাগ উঠলেই সে ভাঙচুর শুরু করে। আমি কতবার বলেছি, কতবার বলবো আর আমি বিয়ে করব না, তবু আপনি কেন আমাকে জোর করছেন? ওহো, বুঝেছি, আগের বার আমি বেঁচে গিয়েছিলাম, তাই এবার আমাকে পুরোপুরি মেরে ফেলতে চান, তাই তো মিস্টার জিওন? জাংকুক, উনি তোমার বাবা হয়, নিজের বাবার সাথে কেউ এভাবে কথা বলে? কন্ট্রোল ইয়োরসেলফ। ওকে, হি ইজ নট মাই ফাদার এন্ড আই এম নট হিজ সন। মিনহু, আমাকে আমাকে উপরে নিয়ে যাও। এখানে মিনহু হলো জাংকুকের কেয়ারটেকার। মিনহু জাংকুককে হুইল চেয়ারে করে উপরে নিয়ে গেলে জাংকুক দরজা লাগিয়ে দিয়ে ঘরে জিনিসপত্র ইচ্ছামতো ভাঙচুর করে। রাত 11টায় সুগা অফিস থেকে বাসায় ফিরে দেখে জিন আর আরেম ড্রয়িং রুমে বসে আছে। তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল কিছু একটা হয়েছে। সুগা লিসা আর জিমিনি থেকে সবকিছু জানতে পারে। জিমিন হচ্ছে সুগার বউ আর লিসা হচ্ছে জেহপের বউ। তোমরা গিয়েছিলে জাংকুকের রুমে? না, আমাদের অত সাহস নেই, ভাইয়া খুব রেগে আছে। আচ্ছা সুগা, ভাইয়া কেন বুঝতে পারছে না? মা আর বাবা ওনার ভবিষ্যতের কথা চিন্তা করেই ওনার বিয়ে দিতে চাইছে, তাই না? আচ্ছা ভাইয়া, উনি কি জানেন না ওনার বাবা হওয়ার চান্স মাত্র 20% আর সেই চান্সটা আস্তে আস্তে কমে যাচ্ছে? 6 মাসের মধ্যে জার্মানিতে নিয়ে গিয়ে তার চিকিৎসা করা লাগবে, তা না হলে সে আর কখনো ভালো হবে না। আর ওই চিকিৎসার পর তো উনি আর কখনো বাবাই হতে পারবেন না। জিমিন ইশারায় লিসাকে চুপ করতে বললে লিসা চুপ হয়ে যায়।
সুগা আর কিছু না বলে সোজা জাঙ্কুকের রুমে চলে যায়। সার্ভেন্টকে ডেকে এক্সট্রা চাবি দিয়ে সুগা দরজা খুলে ভেতরে গিয়ে দেখে পুরো ঘর এলোমেলো। হঠাৎই সুগার চোখ যায় জাঙ্কুকের উপর। জাঙ্কুক মেঝেতে পড়ে আছে। সুগা তাড়াতাড়ি গিয়ে জাঙ্কুককে উঠিয়ে আবার হুইল চেয়ারে বসিয়ে দেয়। এর কিছুক্ষণ পর জাঙ্কুক সুগাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আই এম সরি ভাইয়া, আই এম সরি। আমার জন্য তোকে স্বপ্ন বিসর্জন দিয়ে কোম্পানি দেখাশোনা করতে হচ্ছে। মাকে সব বাড়ির সবাইকে কষ্ট পেতে হচ্ছে। আমাকে মরে যেতে দে না, কেন বাঁচাতে চাইছিস? প্লিজ জাঙ্কুক, এভাবে বলিস না। যা হয়েছে তাতে তোর কোনো দোষ ছিল না। কেন তুই নিজেকে দোষী ভাবছিস? আর তুই দেখ, 6 মাস পর যখন তোকে জার্মানিতে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে তখন তুই পুরোপুরি সুস্থ হয়ে যাবি। আর বাবা মা যা করতে চাইছে তা তো তোর ভালোর জন্যই করতে চাইছে, তাই না? তুই তো জানিস। বল প্লিজ। মিস্টার জিওনের কথা বলবি না ভাইয়া, ওনার জন্য সব কিছু হয়েছে। মা আমাকে বারবার বলেছিল মেয়েটা ভালো না, তাও আমি অন্ধর মতো মেয়েটিকে বিশ্বাস করেছিলাম। এখন আবার মিস্টার জিওন আমাকে মেরে ফেলতে চাইছে ভাইয়া। উনি আমাকে বাঁচতে দেবে না। দেখ, বাবা এখন কিন্তু কোনো কিছুতেই থাকছে না। মাই তোর জন্য মেয়ে দেখছে। তুই আর শুধু শুধু ওনাকে ভুল বুঝিস না প্লিজ। বাবা মা কখনোই সন্তানে খারাপ চায় না। জাঙ্কুক কিছুটা শান্ত হলে সুগা জাঙ্কুকের চোখ মুছে দিয়ে বলল, তুই প্লিজ এবার অন্তত বিয়েতে রাজি হয়ে যা। অ্যাটলিস্ট বিশ্বাস কর, মা তোর খারাপ চায় না। আচ্ছা ঠিক আছে, আমি সার্ভেন্টদেরকে বলছি তোর রুমটা এসে পরিষ্কার করে দিয়ে যাবে। বলে সুগা উঠে চলে যেতে দিলে জাঙ্কুক সুগার হাত ধরে ফেলে। ভাইয়া, আমি বিয়েতে রাজি হতে পারি, শুধুমাত্র একটা শর্তে। সত্যি বলছিস তুই? বল কি শর্ত? তুই যদি কোম্পানিকে সাইডে রেখে আবার পেন্টিং শুরু করিস তাহলে। আরে তোর বিয়ের সাথে এটার কি সম্পর্ক? তুই রাজি কিনা সেটা বল। ওকে, বাট কোম্পানি কি দেখবে সেটা আমি আপাতত জানি না, তবে তুই ভেবে দেখ, শুধুমাত্র এই একটাই রাস্তা আছে। ভাবতে হবে না, আমি রাজি। বলে সুগা জাঙ্কুককে জড়িয়ে ধরে। কংগ্রাচুলেশন মাই ডিয়ার ব্রাদার। সুগা আর জিন অনেকগুলো মেয়ের ছবি নিয়ে আসে জাঙ্কুকের রুমে। জাঙ্কুক বিছানায় বসে বসে বই পড়ছিল। জাঙ্কুক হাঁটতে পারে না, কারণ তার হাঁটুর নিচ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত প্যারালাইজড। আরে মা ভাইয়া, তোমরা দুজন একসাথে? আসলে দেখ না জাঙ্কুক, আমরা তোর জন্য বেস্ট মেয়েকে বেছে নিয়েছি, যাদের টাকার প্রতি কোনো লোভ নেই, যারা তোকে। ওহো মা, যা বলতে চাও তা ডিরেক্টলি বলো না। আমি চাই তুই এই মেয়েদের থেকে একজনকে বেছে নে। মা, আবার আমাকে লাগবে কেন? তোমরাই বেছে নাও না। আমি জানি তুমি আমার জন্য বেস্ট কাউকে সিলেক্ট করবে। কি বলতো জাঙ্কুক, এখানে 5 জনের সবাই বেস্ট তোর জন্য, তাই তো তোকে দেখতে বলছি। জাঙ্কুক, বইটা রাখ না আর দেখ না প্লিজ। সুগার কথাতে জাঙ্কুকের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে বইটা রেখে ছবিগুলো দেখতে লাগলো। প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা। দেখতে দেখতে পঞ্চমটাতে এসে তার চোখ আটকে গেল। সুগার জিন সেটা খেয়াল করলো। জাঙ্কুক বাকি ছবিগুলো সাইডে রেখে 5 নম্বর ছবিটা তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও এবার হ্যাপি তো? জাঙ্কুকের পছন্দ দেখে জিনের মুখে যেন বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। রুম থেকে বের হতে আরএম, লিসা, জিমিন, জিহোপ মিলে জিন আর সুগাকে ঘিরে ধরে। ওরা এতক্ষণ জাঙ্কুকের রুমের বাইরে ওয়েট করছিল। সবাই এক এক করে ছবিটা দেখতে লাগলো। ওয়াও, বলতে হবে ভাইয়ার পছন্দ আছে। আমি একমত। আচ্ছা, মেয়েটার সম্পর্কে কিছু বলো না আন্টি। মেয়েটার নাম কিম তে ইয়ং, সবাই ওকে তে বলে ডাকে। বয়স 20 বছর। এইচএসসি পরীক্ষায় পাশ করেছে, পরে আর পড়াশোনা করেনি। খোঁজ নিয়ে আমরা সবকিছুই জেনেছি ওর ব্যাপারে। ম্যাম, আমরা এসে গেছি। ওহ হ্যাঁ। মামি, তুমি আমার সাথে এরকমটা কি করে করতে পারো? আমি তো তোমার সব কথা মতোই কাজ করছি। তোমাদের জন্য আমি আমার পড়ালেখাও ছেড়ে দিয়েছি। উদ্ধার করেছিস, এবার বিয়েটা করে আমাকে মুক্তি দে। এই নে তোর হবু বরের ছবি। ছবিটা বিছানার মাঝে ছুঁড়ে ফেলে দিয়ে ইয়ঞ্জন চলে যায়। হে আল্লাহ, কেন করলে তুমি আমার সাথে এমনটা? শেষে কিনা একজন প্যারালাইজড রোগীকে বিয়ে করতে হবে, যে কিনা হাঁটতেই পারে না, যে কখনো আমাকে ঘুরতে নিয়ে যেতে পারবে না, আমাকে কোলে নিতে পারবে না, আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে পারবে না, আমার হাত ধরে হাঁটতে পারবে না। বলতে বলতে ছবিটার উপর হাত পড়ে তের। ছবিটার সামনে আনতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় তের। বড় বড় দুটি চোখ, লাল ঠোঁট, কপালের ওপর পড়ে থাকা সিল্কি চুল আর ঠোঁটের নিচে তিলটা, সব মিলিয়ে এ যেন কোনো রাজপুত্রের থেকে কম নয়।
ছবিতে একটা চেয়ারে বসে আছে রাজপুত্রটা, দেখলে বোঝাই যায় না উনি হাঁটতে পারেন না। মুখটা বেশ গম্ভীর। তের মামি নামটা বলে গেছে, নামটা হলো জাংকুক, জিওন জাংকুক। ছবিটা দেখা মাত্রই যেন অদ্ভুত একটা টান অনুভব হলো জাংকুকের প্রতি, তবে কেমন টান সেটা আর বোঝা গেল না। পরের দিন খুব আয়োজন করে তে আর জাংকুকের বিয়ে হয়ে যায়। জিন তার কথা মতো কাউকে না জানিয়ে ইয়ঞ্জুনকে টাকাও দিয়ে দেয়। চলে যাওয়ার সময় না চাইতেও তে কান্নায় ভেঙে পড়ে। যত যাই হোক, মা মারা যাওয়ার পর থেকে এই বাড়িতেই তো ছিল সে। জিন, লিসা, জিমিন মিলে সবাই ওকে সামলে নেয়। হঠাৎ করে তের ওদেরকে অনেক আপন বলে মনে হতে লাগলো। সবে মাত্র দেখা হয়েছে, এখনই সবাই তাকে কতটা কেয়ার করে। একটা গাড়িতে জাংকুকের পাশে তে বসেছে আর সবাই অন্যান্য গাড়িতে বসেছে। তে এখন বেশ স্বাভাবিক। সে অনেকবার জাংকুকের দিকে তাকিয়েছে, তবে জাংকুক একবারও তাকায়নি। এত অ্যাটিটিউড, বাবা! আর হবে নাই বা কেন? কত বড় লোক ওনারা, আবার এত হ্যান্ডসাম। হঠাৎই জাংকুক তের দিকে তাকাতেই তে চোখ সরিয়ে ফেলে। কি হলো, চোখ সরিয়ে ফেললে কেন? আমার দিকে যত খুশি তাকিয়ে থাকো, নো প্রবলেম, বাট অন্য কারোর দিকে তাকাবে না। কথাটা শুনে তে যেন বোকা হয়ে গেল। জাংকুক যে এরকম কিছু বলবে তে কখনো ভাবেইনি। সারা রাস্তা আর কোনো কথা হলো না ওদের মাঝে। বেশ কিছুক্ষণ পর সবাই ম্যানশনের সামনে এসে পড়ে। ম্যানশনের উচ্চতা দেখে তে যেন মাথা ঘুরে পড়ে যাবে। পুরো ম্যানশনটা বাইরে থেকে অনেক সুন্দর করে সাজানো। ড্রাইভার গাড়ি দরজা খুললে তে গাড়ি থেকে নামে আর অবাক হয়ে ম্যানশনের দিকে তাকিয়ে থাকে। পেছনে গাড়ি থেকে মিনহু বের হয়ে আসে জাংকুককে নামতে হেল্প করতে, যেহেতু সে জাংকুকের কেয়ারটেকার। মিনহু, দাঁড়াও, আমাকে নামতে তে হেল্প করবে। কথাটা শুনে জিন, লিসা আর সুগা হাসতে লাগলো। জিন কিছু বলতে গেলে আরিম তাকে থামিয়ে দেয়। আরে জিন, তেকে জাংকুক এখন থেকে পরীক্ষা করা শুরু করে দিয়েছে। এখন তুমি যদি কিছু বলতে যাও তাহলে হিতে বিপরীত হতে পারে। এদিকে জাংকুকের কথা শুনে তে না চাইতেও হেসে ফেলে। তারপর হুইলচেয়ারটা নামিয়ে তে জাংকুককে উঠাতে লাগলো, যেটাতে মিনহু ও হেল্প করলো তেকে। এই প্রথম তে কোনো ছেলেকে এত ক্লোজলি টাচ করেছে, যার জন্য খুব লজ্জা লাগছে ওর। আরো বেশি লজ্জা লাগছে কারণ জাংকুক ওর দিকে তাকিয়ে আছে। মূলত জাংকুক দেখতে চাইছিল তে বিরক্ত হচ্ছে কিনা, বাট তেমন কিছুই সে তের মাঝে খুঁজে পায়নি। বরং সে দেখলো তের মুখ পুরোপুরি লাল হয়ে গেছে, কান্না করার কারণে চোখ ফুলে আছে, তবুও মুখে হাসি। ব্যাপারটা তার ভালোই লাগলো। তে হুইল চেয়ারে করে জাংকুককে বাড়ির ভেতরে নিয়ে আসে আর সবাই ওদের সাথে বাড়িতে ঢোকে। তে একবার পুরো বাড়ির দিকে চোখ বুলালো। এত বড় বাড়ি সে আগে কখনো দেখেনি। বাড়ির ভেতরটা বাইরের থেকেও অনেক সুন্দর। জিমিন আর লিসা, তেকে জাংকুকের রুমটা দেখিয়ে দাও। আর মিনহু, কাইন্ডলি তের লাগেজগুলো ওদের রুমে দিয়ে আসো। তে জাংকুককে নিয়ে জাংকুকের রুমে আসে। সাথে জিমিন, লিসা আর মিনহু ছিল। তে, তোমরা ফ্রেশ হয়ে রেস্ট নাও, কালকে সকালে কথা হবে আর অনেক আড্ডা দেব আমরা। বলে জাংকুক আর তেকে রেখে সবাই চলে যায় নিচে। সবাই বাইরে থেকে ডিনার করে এসেছিল, তাই এখন সবাই ফ্রেশ হয়ে রেস্ট নেবে। ঘরে ঢুকতেই জাংকুক আর তে চমকে যায়। পুরো রুম ফুল দিয়ে সাজানো। জাংকুক মনে মনে সুগাকে ইচ্ছামতো বকা দিচ্ছিল এসবের জন্য। আপনি কি ফ্রেশ হবেন? আমি কি হেল্প করব? না, তার কোনো প্রয়োজন নেই। তুমি বরং আমার আলমারি থেকে আমার কাপড়গুলো বের করে ওয়াশরুমে রেখে আসো, আমি একাই ফ্রেশ হতে পারবো। জাংকুকের কথা মতো তে জাংকুকের জন্য একটা টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে রেখে আসে। তারপর জাংকুক ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর জাংকুক আসার পর তে বলে, আমি কি ফ্রেশ হতে যাব নাকি আপনাকে বেডে শুতে সাহায্য করব? থাক, আমি মিনহুকে ডেকে নিচ্ছি। বলছিলাম কি, আমি হেল্প করে দেই, উনি হয়তো এতক্ষণে নিজের রুমে চলে গেছে। আচ্ছা, হেল্প করতে যখন চাইছো তখন করতেই পারো। তে জাংকুককে আস্তে আস্তে উঠিয়ে বেডে শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর তে রুমে এসে দেখে জাংকুক অলরেডি ঘুমিয়ে গেছে। তে আর কিছু না ভেবে খাটের অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে। ঘুম আসছিল না তার। একটি দিনের ব্যবধানে তার পুরো জীবনটাই যেন ওলটপালট হয়ে গেছে। আজ তার স্বামী আছে, সে নিজে কিনা আজকে কারো স্ত্রী। ভাবতে তে যেন কান্না পাচ্ছে। আজকে রাত নিয়ে কতই না স্বপ্ন ছিল তার, সব যেন ভেঙে গেছে। হঠাৎ তার চোখ জাংকুকের উপরে পড়ে। মুহূর্তে তের মুখে হাসি ফুটে ওঠে। সে হয়তো প্রথম দেখাতেই জাংকুককে, মানে তার স্বামীকে ভালোবেসে ফেলেছে। ভাবতে ভাবতেই তে ঘুমিয়ে যায়। সকালবেলা চোখ মেলতে জাংকুক অবাক হয়। পুরো রুমটা অনেক সুন্দর করে সাজানো, ফুলগুলো আর খাটের উপরে নেই। সে মিনহুকে কল দিতে যাবে, তখনই তে হাতে একটা কাপ নিয়ে রুমে আসে। শুভ সকাল। শুভ সকাল। বাই দ্য ওয়ে, এখন কয়টা বাজে? এই তো এখন 9টা বাজে। ও আচ্ছা, তোমার হাতে কি? গেস করুন তো, বলুন তো কি এটা? আমি কি করে বলবো? এটা বানানা মিল্কশেক। রিয়েলি? জাংকুক কাপটা হাতে নিতে গেলে তে বাধা দিয়ে বলে,
আগে ফ্রেশ হয়ে নিন, তারপর খাবেন। তোমার এত বড় সাহস, তুমি আমাকে অর্ডার করো? আমি তো শুধু শাট আপ, জাস্ট শাট আপ। আমাকে এই বাড়িতে কেউ অর্ডার করে কথা বলে না, আর তুমি কালকে এসে আজকে আমাকে অর্ডার করছো? ভেবেছো তোমার কথায় আমি নাচবো? নো ওয়ে। আমার আমার কথাটা তো শুনুন। এত বড় সাহস তোমার, তোমাকে চুপ থাকতে বলার পরও তুমি কথা বলেই যাচ্ছ। কথাটা বলা মাত্রই জাংকুক মগটা ছুঁড়ে মারে, ভুলবশত সেই মগটা গিয়ে পড়ে তের কপালে। আহ! তের চিৎকারে সবাই জাংকুকের রুমে আসে। জাংকুক, জাংকুক, তুই কি পাগল হয়ে গেছিস? কি করলি এটা? ওকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো মা, আমি জাস্ট ওকে সহ্য করতে পারছি না। জাংকুকের কথা শুনে তে এক হাত দিয়ে কপাল চেপে ধরে রুম থেকে বের হয়ে যায়। পিছে পিছে জিমিন আর লিসাও চলে যায়। শান্ত হ বাবা, কি হয়েছে তোর? এবার আমাকেও বল। মা মা ও আমাকে অর্ডার করে কথা বলেছে মা। তেও ওই মেয়েটার মতোই, ও আমাকে মেরে ফেলবে মা। তুমি ওকে চলে যেতে বলো প্লিজ। জাংকুক জিনের কোলে মাথা রেখে কাঁদছিল আর বলছিল। জিন জাংকুকের কথাতে বেশ অবাক হলো। কি বলেছিল কি তে তোকে? জিনের প্রশ্ন শুনে জাংকুকের এবার হুঁশ ফেরে, সে বুঝতে পারে সে কি করে ফেলেছে। ও বলেছিল ফ্রেশ হয়ে তারপর খেতে। জাংকুকের কথা শুনে জিন একটা নিঃশ্বাস ফেলে, সে জানতো এরকম কিছুই হবে। জাংকুক, এটাকে অর্ডার করা বলে না, ও তোর ভালো কথা ভেবেই তোকে কথাটা বলেছে। তুই কি জানিস মেয়েটা সেই ভোর 5টা বাজে উঠেছে, তারপর বাড়ির সবার জন্য রান্না করেছে। জিমিনি থেকে শুনে সবার পছন্দের রান্না করেছে। যখন শুনেছে তুই বানানা মিল্ক শেক অনেক পছন্দ করিস, তখন সেটাও বানিয়েছে। ভেবেছে তুই খুশি হয়ে ওর প্রশংসা করবি, আর তুই কিনা প্রথম দিনই ওর গায়ে হাত তুললি। দেখ জাংকুক, আমি আগেও বলেছি এখনো বলছি, তে কিন্তু আয়ের মতো না। তে অনেক ভালো একটা মেয়ে, আমি সব জানি ওর ব্যাপারে। কথাগুলো বলে জাংকুকের রুম থেকে জিন বেরিয়ে গেল। তারপর জাংকুক মিনহুকে ডেকে মিনহুর সাহায্যে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। নিচে এসে জাংকুক দেখতে পায় তে গাল ফুলিয়ে বসে আছে, তার পাশে লিসা আর জিমিন বসে আছে। তেকে দেখেই বোঝা যাচ্ছিল তে অনেক কান্না করেছে। কপালে ব্যান্ডেজ দেখে জাংকুকের একটু হলেও খারাপ লাগলো। তে, আমি তখন মিল্কশেকটা খেতে পারিনি, দেখো আমি এখন ফ্রেশ হয়ে এসেছি। তুমি কি প্লিজ আমাকে আবার নতুন করে একটা বানিয়ে দিতে পারবে? জাংকুক ভেবেছিল তে ওর কথাতে রিয়েক্ট করবে, আর তখনই জাংকুক থেকে সরি বলে দেবে। কিন্তু তে সেরকম কিছুই করে না। এইদিকে জাংকুকের কথাতে তে বাদে সবাই মনে মনে বেশ রেগে যায়। জাংকুক সরি না বলে তেকে দিয়ে এই অবস্থাতে কাজ করাতে চাইছে। জাংকুক তুই থাক, আমি এনে দিচ্ছি। না মা, তোমাকে যেতে হবে না, তুমি বসো, আমি যাচ্ছি। বলে তে এক প্রকার দৌড়ে কিচেনে চলে যায়, যাতে সবাই বেশ অবাক হয়ে যায়। জাংকুক মিল্কশেকটা খেয়ে মনে মনে বেশ খুশিও হয়। পুরোটা দিন এভাবে কেটে যায়। তেকে দেখে মনেই হচ্ছে না জাংকুক ওর সাথে এত খারাপ ব্যবহার করেছে, যাতে জাংকুকের আরো বেশি খারাপ লাগতে শুরু করে। সে তো ভেবেছিল তে যদি রিয়েক্ট করে তখন তাকে সরি বলে দেবে। এসব ভাবতে ভাবতেই জাংকুক ঘুমিয়ে যায়। হঠাৎ মাঝরাতে কারো কান্নার আওয়াজ পেয়ে জাংকুকের ঘুম ভেঙে যায়। পাশে ফিরতে দেখতে পায় তে কাঁপছে। জাংকুক টেবিল লাইটটা জ্বালিয়ে উঠে বসে। সে একা একা বসতে পারে, শুধু দাঁড়াতে পারে না। জাংকুক তেকে অনেকবার ডাকলেও তে কোনো সাড়া শব্দ করে না। জাংকুক এবার ভয় পেয়ে গিয়ে তের মাথায় হাত দিয়ে দেখে তে প্রচন্ড জ্বর এসেছে। জাংকুক কি করবে ভেবে পাচ্ছে না। খাটের পাশে ড্রয়ার থেকে দ্রুত ফার্স্ট এইড বক্সটা বের করে থার্মোমিটার দিয়ে চেক করে দেখলো তের অনেক জ্বর, প্রায় 103। জাংকুক তের হাত ধরে তেকে টেনে তার কাছে নিয়ে আসে। জাংকুক লক্ষ্য করলো তে কাঁদছে। জাংকুক তের চোখ মুছে দিতে তের চোখ মেলে তাকায়। তের চোখ মুখ লাল হয়ে গেছে। জাংকুক বুঝতে পারে শুধু জ্বরের জন্য এমনটা হয়নি, তে কান্না করেছে অনেক। জাংকুককে অবাক করে দিয়ে তে জাংকুকের কোমর জড়িয়ে ধরে জাংকুকের কোলে মুখ গুজে কান্না করতে থাকে। জাংকুকের এবার বেশ চিন্তা হচ্ছে। জাংকুক কিছু বলতে যাবে তখনই তে বলে ওঠে, আই এম সরি, সরি, আমি আপনাকে অর্ডার করতে চাইনি তখন, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। তে তোমার কি হয়েছে, তুমি কেন এগুলো বলছো? সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সাথে আর কখনো তর্ক করব না, আমি আপনার সব কথা শুনবো। আপনি কি তারপরেও আমাকে আবার মারবেন, চলে যেতে বলবেন? আমি কোথায় যাব বলুন, আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। প্লিজ আমাকে মারুন, যা ইচ্ছা করুন, কিন্তু চলে যেতে বলবেন না প্লিজ। জাংকুক যেন আর এসব সহ্য করতে পারছে না। কেন তে এসব বলছে? ভুল তো জাংকুক করেছে, তের তো কোনো ভুল ছিল না।
আর একটা কথা বলবে না। তোমার অনেক জ্বর এসেছে, দাঁড়াও আমি মাকে কল করছি। জাঙ্কুক তার ফোন বের করে দেখলো চার্জ নেই, তার ফোন বন্ধ হয়ে গেছে আর চার্জারটাও ড্রেসিং টেবিলের সামনে। ধ্যাৎ, তোমার ফোনটা দাও তো একটু। ফোন? ফোন কোথায় বলো তো? আমার তো ফোন নেই। হোয়াট? জাঙ্কুকের আওয়াজে তে কেঁপে উঠলো আর আবারও কান্না করতে লাগলো। এখন এখন আমি কি করব? জাঙ্কুক আর কিছু না ভেবে বক্স থেকে ওষুধ বের করে তেকে খাইয়ে দিল। তবুও যেন তের জ্বর কমার নাম নেই। তুমি কি উঠে গিয়ে চার্জারটা এনে দিতে পারবে? তে যেন জাঙ্কুকের কথাটা শুনেও শুনলো না। জাঙ্কুককে তে আরো ভালোভাবে জড়িয়ে ধরলো। সরি। তোমাকে সরি বলতে হবে না, দেখো তোমার কোনো দোষ ছিল না। আর আই আই এম সরি। এবার জাঙ্কুক তের হাসির শব্দ শুনতে পেল। তে জাঙ্কুকে কোলে মুখ গুজে থাকাতে জাঙ্কুক তের চেহারাটা দেখতে পেল না। কি অদ্ভুত মেয়েটা, অল্পতেই কত খুশি হয়ে যায়। আর ও যে আমার সকালের আচরণে কষ্ট পেয়েছে সেটা আমাকে বুঝতেও দেয়নি। আমাকে একটু জড়িয়ে ধরবেন প্লিজ। মানে? সরি সরি, আমি অর্ডার করিনি, জাস্ট বললাম। সমস্যা নেই, ধরতে হবে না। জাঙ্কুক কোনো কথা না বলে তের চুলের মাঝে একটা কিস করে বাতিটা অফ করে দিয়ে তেকে দুই হাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা জাঙ্কুক উঠে দেখলো তের রুমে নেই। তখনই তে আগের দিনের মতো আবার একটা মগ নিয়ে হাজির হয়। কি তোমার জ্বর কমে গেছে? জাঙ্কুক লক্ষ্য করলো তে লজ্জা পাচ্ছে। কি হয়েছে, তোমার মুখটা এমন টমেটোর মতো লাল দেখাচ্ছে কেন? কই কই কিছু না তো। ওহ ঠিক আছে, চলো তুমি আমাকে ফ্রেশ হতে সাহায্য করবে। কিছুক্ষণ পর তে আর জাঙ্কুক নিচে আসতেই দেখলো সবাই হাসাহাসি করছে। এরই মাঝে লিসা মিষ্টি এনে তেকে খাইয়ে দিয়ে বলতে লাগলো, ওহ মাই গড তে, তুমি আসতে না আসতেই বাড়িতে গুড নিউজ চলে এলো। মানে কি ভাবি, কি নিউজ? আরে তে, তুমি কাকিমুনি হতে চলেছো আর জিমিন ভাবি মা হতে চলেছে। কথাটা শুনে তে একবার জিমিনের দিকে তাকালো, তারপর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। কংগ্রেচুলেশন ভাবি। ওহ মাই গড, বাড়িতে নতুন সদস্য আসবে, ছোট ছোট পায়ে সারা বাড়ি হেঁটে বেড়াবে, ভাবতে যে কত খুশি লাগছে। তেকে এত খুশি দেখে জিনের কান্না চলে আসে। এ কি মা, আপনি এত খুশির মুহূর্তে কাঁদছেন কেন? কিছু না মা, তোকে দেখে মনে হচ্ছে তুই বাচ্চাদের ভীষণ ভালোবাসিস। সত্যি বলতে আমার বাচ্চা অনেক ভালো লাগে। আর ভাবি, তুমি কিন্তু আজ থেকে কোনো কাজ করবে না, সব কাজ আমি আর লিসা ভাবি মিলে করব। তুই পেছনে তাকিয়ে দেখলো জাঙ্কুক সেখানে নেই। কি মা, উনি ব্রেকফাস্ট না করে কোথায় গেলেন? আরে তে, জাঙ্কুক হয়তো মিনহুর ঘরে গেছে। আজব তো, ভাবিকে কংগ্রেচুলেশন বললেন না। উনি কি বাচ্চাদের লাইক করেন না নাকি? জাঙ্কুক আর তের বিয়ে 2 মাস হয়ে গেছে। জাঙ্কুক আর তের মাঝে এর মধ্যে প্রয়োজন ছাড়া কোনো কথা হয়নি। তে নানাভাবে জাঙ্কুকের পছন্দ অপছন্দ সম্পর্কে জেনেছে। তে জাঙ্কুকের সাথে ক্লোজ হতে চাইলেও জাঙ্কুক থেকে পাত্তা দিচ্ছে না, যার জন্য তের এবার বেশ খারাপ লাগছে। তে এসব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। তখনই ড্রয়িং রুমে ডাক্তারকে দেখে সে বেশ অবাক হলো। তারপর ভাবলো হয়তো জিমিনের জন্য এসেছে। এরই মাঝে জিন তাকে ডাক দিলে তে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যায়। তে, এদিকে এসে বসো তো, ডাক্তার তোমার চেক আপ করবে। মানে কেন মা, আমি তো সুস্থই আছি। এখানে এসে বসো। জিনের গম্ভীর কণ্ঠ শুনে তে কিছু না বলে জিনের পাশে গিয়ে বসলো। ডাক্তার প্রথমে তের পালস চেক করলো, তারপর জিহ্বা আর চোখ চেক করলো। তে তো বুঝতেই পারছিল না যে কি হচ্ছে তার সাথে। আচ্ছা, আপনার কি মাথা ঘোরা বা বমি বমি ভাব আছে? হোয়াট, আপনি সব কি বলছেন? আপনার কি আমাকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছে? আমি সম্পূর্ণ সুস্থ, বুঝলেন মিসেস জিওন। কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় না, আমাদের ওনার ইউরিন টেস্ট করা প্রয়োজন। কি বলছেন? মা দেখুন, আমি সুস্থ আছি। ডাক্তার যা বলেছে তে তুমি তাই করো প্লিজ। আমি আর একটা কথা শুনতে চাই না। তে না চাইতেও তাকে সব পরীক্ষা করতে হয়। সরি মিসেস জিওন, আপনার বৌমা প্রেগনেন্ট নয় আর ওনার শারীরিক কোনো সমস্যা নেই, আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। তাছাড়া আমার যতদূর মনে হয় উনি এখনো ভার্জিন। তে ডাক্তারের কথা শুনে কিছু না বলে নিজের রুমে চলে যায়। জাঙ্কুক আজকে বাসাতে নেই, মিনহু আর জিহোপের সাথে অফিসে গেছে। তে ঘরে এসে অনেক কান্না করতে লাগলো। এই পরীক্ষা মানে কি ছিল, কেন তাকে অপমান করা হলো? তবে কি সবাই ওর ভার্জিনিটি নিয়ে সন্দেহ করেছিল এতদিন? হঠাৎ কাঁধে কারো ছোঁয়া পেয়ে তে চোখ মুছে উঠে বসে। আমার উপর তুই রাগ করেছিস তাই না? রাগ করারই কথা, তুই জাঙ্কুকের ব্যাপারে সবটা জানিস না তাই না? সবটা জানি না মানে? কি জানার কথা বলছো তুমি? আমি ঠিকই ধরেছিলাম, তোর মামি তোকে আসল কথাটাই বলেনি।
আমার ওনাকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে। আমার নিজেরই তোর সাথে কথা বলা উচিত ছিল। এসব কি বলছো তুমি? প্লিজ ক্লিয়ার করে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে শোন, জাঙ্কুকের বাবা হওয়ার চান্স অনেক কম। কথাটা শোনা মাত্রই তের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি 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 বলছো মা তুমি এসব? তার মানে কি উনি কখনো? না না না, প্লিজ বলিস না এটা। সম্ভাবনা আছে, তবে খুব কম, মাত্র 20%। কথাটা শুনে তে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। তুমি চিন্তা করো না মা, সম্ভাবনা তো আছে, তাই না? আমাদের সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করা উচিত। আসলে আমাদের হাতে বেশি সময় নেই তে। সময় নেই মানে? আর 4 থেকে 5 মাস সময় আছে আমাদের হাতে। আর তারপর কি হবে? তারপর ওর চিকিৎসার জন্য ওকে জার্মানিতে যেতে হবে, আর সেখানে ওর চিকিৎসা করা হবে। আর সেই চিকিৎসা করাকালীন সময় ওর বাবা হওয়ার সম্ভাবনা একদম চলে যাবে। তাহলে চিকিৎসা আরো পরে করলেই তো হয়। তে 1 বছরের মধ্যে চিকিৎসা না করা হলে হয়তো ও আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতেই পারবে না। আর ডাক্তার দেখানোর প্রায় 6 মাস চলে গেছে অলরেডি। আমাদের হাতে আর মাত্র 6 মাস সময় আছে। তে যেন এসব শুনে দম বন্ধ হয়ে যাচ্ছে। কি করবে সে এখন? আর তার জন্য ডাক্তার এসেছিল আজকে এটা দেখতে যে আমার কোনো প্রবলেম আছে কিনা। সরি মা, এটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সমস্যা নেই মা, আমি বুঝতে পারি। আচ্ছা, জাঙ্কুকও তো আমাকে এসব বলতে পারতেন। উনি তো আমাকে কখনো কিছুই বলেনি। আমি তো ভেবেছি উনি বাচ্চাদের লাইকই করেন না। আসলে তেমনটা নয় তে, জাঙ্কুক বাচ্চাদের অনেক পছন্দ করে। তাহলে? ও মন থেকে বিশ্বাস করে ও আর বাবা হতে পারবে না, তাই ও সবাইকে বোঝাতে চায় ও বাচ্চাদের লাইক করে না। তাছাড়া আরো একটা কারণ থাকতে পারে। সেটা কি? ও বিয়ে করতে চাইছিল না, কারণ ও চায়নি কোনো মেয়েকে মা হওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে। আর আমার এখন মনে হয় ও তোকে ভালোবেসে ফেলেছে, তাই তো ও তোকে কষ্ট দিতে চায় না। জাঙ্কুক বাড়িতে এসে দেখে চারদিক নিস্তব্ধ। প্রতিদিন তো এই সময় সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দেয়, তবে আজকে কি হলো? জাঙ্কুক একা একাই লিফটে করে উপরের তলায় আসে। রুমে এসে জাঙ্কুক দেখতে পায় তে খাটের উপরে হেলান দিয়ে বসে আছে। জাঙ্কুক এসে ফ্রেশ হয়ে শুতে যাবে তখনই তে বলে ওঠে, আপনি খাবেন না? না, খেয়ে এসেছি। তুমি খেয়েছো? না। ওহ, তাহলে খেয়ে এসো। খাবো না। মানে কেন খাবে না? খিদে নেই। জাঙ্কুক আর কিছু বলতে গিয়ে বলল না, অনেক ক্লান্ত লাগছে তার। থেকে দেখেই বোঝা যাচ্ছে তার মন খারাপ। এখন কিছু বলা আর না বলা সমান। তো তুমি কি আমাকে শুতে হেল্প করবে, নাকি আমি মিনহুকে ডাকবো? আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? হঠাৎ এই কথা কেন? আরে এমনি বলুন না, ভালোবাসেন কিনা। কি হলো বলুন। না। জাঙ্কুক আর তের দিকে তাকালো না। কিছুক্ষণ পর তে জাঙ্কুককে বিছানায় উঠিয়ে শুয়ে দিল, তারপর ওয়াশরুমে চলে গেল। তে মুখে কিছু না বললেও জাঙ্কুক তের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। তবে জাঙ্কুকের কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না, কারণ সেটা যে নীরব কান্না। পরে কয়েকদিন স্বাভাবিকভাবে কেটে যায়। অন্তত জাঙ্কুকের কাছে সবকিছু স্বাভাবিক লাগছিল। তবে আদৌ এটা সত্যি নয়। জাঙ্কুক প্রায় দিনই অফিসে যায়, যেহেতু সুগা পেইন্টিং এ একটু বেশি মনোযোগ দিচ্ছে। আজ জাঙ্কুক বাসাতেই ছিল। এখন রাত প্রায় 11টা। জাঙ্কুক টিভি দেখে রুমে এসে দেখে তে খাটে বসে কি যেন করছে। জাঙ্কুককে আসতে দেখে তে তাড়াতাড়ি চোখ মুছে নেয়। জাঙ্কুক বিছানার সামনে এসে দেখলো তে সোয়েটার বুনছিল। এগুলো কাদের জন্য? গেস করুন। এত ছোট ছোট সোয়েটার, এগুলো তো আমাদের কারো গায়ে লাগবে না। আপনি তো দেখছি গেস করতে একদমই পারেন না। ঠিকই বলেছো। আর তোমাকে নিয়ে গেস করা তো আমার পক্ষে একদম অসম্ভবই। এই দেখি কান্না করো, আবার এই দেখি হাসো। যাই হোক, বলো তো কার জন্য বানাচ্ছো সোয়েটার? আরে আমাদের পরিবারের নতুন সদস্যদের জন্য। কথাটা শুনে জাঙ্কুকের হাসি থেমে গেল। কথা ঘোরানোর জন্য বলল, এতগুলো সোয়েটার একজনের জন্য? তোমার তো দোকান দেওয়া উচিত। কে বললো আপনাকে এগুলো সব একজনের জন্য? তাহলে? বারে, আমাদের বেবিদের জন্য বানাচ্ছি। আমাদের বেবি মানে? হ্যাঁ, এত মানের কি আছে? আমাদেরও তো একদিন বেবি হবে, তখন তো আমি অসুস্থ থাকবো, তাই এখনই বানিয়ে রাখছি। বলেই তে আবার কান্না করতে লাগলো। জাঙ্কুক যেন ভাবতেই পারেনি যে তে সব বলবে। জাঙ্কুক এদিক ওদিক তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তে বিছানায় বসে আছে। এতক্ষণ ওয়াশরুমে কি করছিলেন? কি করছিলাম মানে? ওয়াশরুমে কি করে মানুষ? কাঁদছিলেন তাই না? আশ্চর্য, কাঁদবো কেন? তে আর কিছু না বলে জাঙ্কুককে বিছানায় শুতে হেল্প করে। তারপর লাইট অফ করে তে অন্য পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর জাঙ্কুক অনুভব করে তে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁদছে।
বেশ কিছুক্ষণ পর জাংকুক একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি নিজের পায়ে দাঁড়াতে পারি না, আবার আমার বাবা হওয়ার চান্স মাত্র 20%। এত কিছু জানার পরও কেন বিয়ে করেছিল আমাকে? হয়তো আপনার বাবা জোরের হাত দিয়ে সৃষ্টিকর্তা বানিয়েছিলেন আমাকে। প্লিজ কেঁদো নাতে, এখন সময় আছে। তুমি চাইলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমি ডিভোর্স না, মা হতে চাই। সেটাই তো, ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে নাও। আমি অন্য কারো না, আপনার সন্তানের মা হতে চাই। সেটা সম্ভব নয় জানো তো তুমি, তাই না? ডাক্তার সান্ত্বনা দিয়ে 20% সম্ভাবনা থাকার কথা বলেছেন। আসলে আমি কখনো। আপনি বাবা হবেন আর আমিও মা হব। আমি আমি চেষ্টা করতে চাই, কিন্তু আমি চাই না। কেন? কারণ আমি তোমার জীবন নষ্ট করতে চাই না। তে এবার বুঝতে পারলো জাংকুক কেন তাকে এড়িয়ে যাচ্ছে, তাই সে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জোর করব না, কিন্তু আপনি যদি ভেবে থাকেন আপনি আমাকে টাচ না করলে, আমি মা হতে না পারলে আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেব, তাহলে ভুল ভাবছেন। মানে? এটা সিম্পল। আমি মা হতে না পারলেও আপনার সাথেই থাকবো, আর পারলেও আপনার সাথেই থাকবো। তাতে যদি সারা জীবন আপনি আমাকে এড়িয়ে যান, তাহলে তাতে অন্য প্রবলেম। আর কেন করবে তুমি এমন? কেন করবে বলো? বিকজ 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 আই লাভ ইউ। কথাটা শুনে জাংকুক প্রথমে থমকে গেল, পরক্ষণেই তার মুখে হাসি ফুটে ওঠে। তে তো জাংকুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমি তো আপনাকে ছাড়ছি না, এবার ভাবুন আপনি কি সময়টাকে কাজে লাগাবেন নাকি হাত গুটিয়ে বসে থাকবেন? তে মাথা তুলতে জাংকুক তে ঠোঁটে কিস করে ফেলে, তারপর বলে, সব কিন্তু তোমাকেই করতে হবে, আমি যতটা পারি হেল্প করব। নো টেনশন, আমাকে লিসা আর জিমিন ভাবি সব শিখিয়ে দিয়েছে। কি? দেখো তে, এসব নিয়ে অন্যদের সাথে কথা বলা একদমই ঠিক নয়। আজব মানুষ তো আপনি, ওনারা তো আমাকে হেল্প করেছেন, না হলে কি আমি এত কিছু জানতাম নাকি? জাংকুককে আর কিছু বলার সুযোগ না দিয়ে তে তার কাজ স্টার্ট করে দেয়। পরের দিন বেশ বেলা করে তের ঘুম ভাঙে। তখন জাংকুককে পাশে দেখতে না পেয়ে সে খুব ঘাবড়ে যায়। পরে তার মনে পড়ে যে আজকে জাংকুকের অফিসে যাওয়ার কথা ছিল, সে হয়তো অফিসে চলে গেছে। তে উঠে গোসল সেরে নিচে চলে গেল ব্রেকফাস্ট করতে। তে নিচে আসতে সবাই তের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তে চিড়িয়াখানার কোনো জন্তু। তে ভালোভাবে তার কাপড় ঠিক করে নিল যাতে গলার দাগগুলো দেখা না যায়, তবে ততক্ষণে দেরি হয়ে গেছে। সবাই অলরেডি দাগগুলো দেখে ফেলেছে। তে সেদিকে পাত্তা না দিয়ে খাবার খাওয়া শুরু করে দিল। এরপর কেটে যায় 3 মাস। এই 3 মাস ধরে তে কনসিভ করার চেষ্টা করে যাচ্ছে, বাট এখন পর্যন্ত কোনো লাভ হয়নি। রাতের বেলা তে জাংকুকের কোলে মাথা রেখে শুয়েছিল, আর জাংকুক তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমরা তো আর 1 মাস পর জার্মানিতে যাচ্ছি, তাই না? তা তো যেতেই হবে। আচ্ছা জাংকুক, আমার অনেক কথা জানার আছে, আমি যদি জিজ্ঞেস করি আপনি কি আমাকে বলবেন? যেহেতু তুমি আমার স্ত্রী হও, তোমার সবকিছুই জানার অধিকার আছে। আচ্ছা তাহলে বলুন না, আয়ুব কে? হঠাৎ তের মুখে নামটা শুনে জাংকুক তের মাথা থেকে হাত সরিয়ে নিতেই তে উঠে বসে পড়ে। দেখুন, আপনি যদি বলতে না চান তাহলে সমস্যা নেই, বলতে হবে না, আমি আপনাকে জোর করব না। না তে, তেমন কিছুই না, আমি সব বলবো তোমাকে। আর আয়ু হচ্ছে বাবার বন্ধুর মেয়ে। 5 বছর আগের কথা, আমি তখন এরকম ছিলাম না, আমি একদম সুস্থ ছিলাম, নিজের পায়ে দাঁড়াতে পারতাম, চলাফেরা করতে পারতাম, একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতোই আমার জীবনটা ছিল। মিস্টার জিওন, মানে আমার বাবা চেয়েছিলেন আমার আর আয়ুর বিয়ে দিয়ে তাদের বন্ধুত্বের সম্পর্কটা আরো গভীর করতে। আর আমি যেহেতু তখন বাবার সব কথা শুনতাম, তাই আমি রাজিও হয়ে গিয়েছিলাম, আর আস্তে আস্তে আয়ুকে ভালোবেসেও ফেলেছিলাম। জাংকুকের মুখে এরকম কথা শুনে তের বেশ খারাপ লাগতে শুরু করলো। তারপর তারপর কি হলো? আয়ু আমাকে ভালোবাসতো, অন্তত এটাই আমি বিশ্বাস করতাম, কিন্তু এটা মিথ্যা ছিল। ওর শুধু আমার সাথেই না, আর বুগাম নামের একটা ছেলের সাথেও সম্পর্ক ছিল। আশ্চর্য, তাহলে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিল কেন? টাকার জন্য। বুগাম নামের ছেলেটাও ধনী ছিল, আর সেই জন্যই আয়ু না বুগামকে ছাড়তে পারছিল না আমাকে ছাড়তে পারছিল। এরই মাঝে একদিন আমি আয়ু আর বুগামকে একসাথে রেস্টুরেন্টে দেখি। পরে আয়ুকে জিজ্ঞেস করলে সে বলেছিল বুগাম নাকি তার শুধুমাত্র বন্ধু, আর আমিও বোকার মতো ওর কথাটাকে বিশ্বাস করে নিয়েছিলাম। আমার মাও জানো তো, বুঝতে পেরেছিল যে ওই মেয়েটা অনেক খারাপ। মা আমাকে বারবার বলেছিল যে আয়ু মেয়েটা ভালো না, কিন্তু আমি বিশ্বাসই করিনি। মা আমাকে বোঝাতে চাইলেও আমি বুঝতে চাইনি। আর আয়ু যখন যেটা আমাকে বলতো আমি সেটাই রোবটের মতো শুনতাম আর করতাম।
ও যখন যা বায়না ধরতো, যখন যা অর্ডার করতো, আমি সবকিছুই পালন করতাম। যা কিনতে চাইতো আমি সব কিনে দিতাম। কিন্তু একদিন আমি আয়ু আর বোগামকে কিস করা অবস্থাতে দেখে ফেলি। ভাগ্যিস ওই ক্যারেক্টারলেস মেয়েটাকে আমি কখনো টাচ করিনি, আল্লাহ আমাকে বাঁচিয়েছিল। সেদিনই আমি সবটা বুঝতে পারি, যদিও আয়ু আমাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করেছিল অনেক। বলেছিল বোগাম নাকি ওকে জোর করেছে। সেদিন হয়তো আমি আয়ুকে বিশ্বাস করে নিতাম, যদি না বোগাম আয়ুর সব সত্যি ফাঁস না করে দিত। ওর কাছে অনেক প্রমাণ ছিল, যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল আয়ু আর বোগাম রিলেশনে ছিল। ওর সমস্ত সত্যি ফাঁস হওয়ার পর ও নিজে থেকে আমার সাথে ব্রেকআপ করে ফেলে। আর তারপর থেকে আমি ডিপ্রেশনে চলে যাই, কাউকে বিশ্বাসই করতে পারছিলাম না। আর এসব ভাবতে ভাবতে একদিন আমি গাড়ি ড্রাইভ করছিলাম, আর তখনই আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। 1 মাস পর আমার জ্ঞান ফিরলেও আমি দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলি। 1 মাস কোমাতে থাকার কারণে আমার পা দুটো প্যারালাইজড হয়ে যায়। আর সেই অ্যাক্সিডেন্টের কারণে আমার বাবা হওয়ার চান্সও কমে যায়। আমি তো 1 বছরের মতো কারোর সাথে কথাই বলিনি। উপায় না পেয়ে ভাইয়াকে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে কোম্পানি হাল ধরতে হয়েছিল। তে এতক্ষণ খুব মনোযোগ দিয়ে জাংকুকের কথাগুলো শুনছিল। আচ্ছা, আপনি তখন কেন ভালো ডাক্তার দেখাননি? দেখিয়েছিলাম তো, দেশ বিদেশে সব ভালো ভালো ডাক্তার দেখিয়েছিলাম, এবং আমাকে বিভিন্ন দেশেও নিয়ে যাওয়া হয়েছিল। সবাই অনেক চেষ্টা করেও আমাকে ভালো করতে পারেনি। ওহ, তবে প্রায় 1 বছর আগে ভাইয়া তার এক বন্ধু, যে কিনা জার্মানিতে থাকে, তার সাথে কথা বলেছিল। আর সেই বলেছিল যে জার্মানিতে এর চিকিৎসা আছে, আর অনেকে ভালোও হয়েছে। এটা জানার পরে ভাইয়া আমাকে সেখানে নিয়ে যায়। আর সেখানে ডাক্তার আমাকে দেখে কি বলেছে সেটা তো তুমি জানোই। ওহ আচ্ছা, আপনি তো মনে হয় আয়ু নামের মেয়েটাকে এখনো ভুলতে পারেননি, তাই না? তোমার এটা কেন মনে হলো? আমি কেন ওই ক্যারেক্টারলেস মেয়েটাকে মনে রাখতে যাব? তা আমি কি করে বলবো? হয়তো ওই মেয়েটার জন্যই আমাকে আপনি এখনো ভালোই বাসতে পারেননি, কে বলতে পারে। জাংকুক খেয়াল করে দেখলো তে রেগে গেছে। এই প্রথম জাংকুক থেকে রেগে যেতে দেখলো, তাই তেকে আরো একটু রাগানোর জন্য বলল, তো কি করব বলো তো? আয়ু কিন্তু অনেক স্লিম ছিল, ও তোমার মতো এত মোটা ছিল না। তাই তো আমি ওকে ভালোবেসেছিলাম। জাংকুক যখন বুঝতে পারলো সে তেকে রাগানোর জন্য একটু বেশিই বলে ফেলেছে, ততক্ষণে দেরি হয়ে গেছে। তে জাংকুকের কথা শুনে কান্না করে দিয়েছে। তেকে কান্না করতে দেখতে জাংকুকের একদমই ভালো লাগে না। সরি তে, আমি কথাটাকে ওভাবে বলতে চাইনি। জাংকুক তে চোখের জল মুছতে গেলে তে বিছানা থেকে উঠে চলে যেতে নেয়, কিন্তু জাংকুক তের হাত ধরে ফেলে। প্লিজ তে, রাগ করো না, বললাম তো সরি, আর আই লাভ ইউ। তে জাংকুকের কথা শুনে আবার জাংকুকের কাছে আসতে নিলে তে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে নেয়, কিন্তু জাংকুক তার আগেই তেকে ধরে ফেলে। তারপর তেকে তার কাছে টেনে নেয়। তে তে, তোমার কি হলো? প্লিজ তে, কথা বলো। ডাক্তার, কি বুঝলেন কি হয়েছে তের? ডাক্তার কিছুক্ষণ মুখটাকে গম্ভীর করে রাখলে সবাই টেনশনে পড়ে যায়। জাংকুক তো মনে হয় কেঁদেই ফেলবে। কংগ্রাচুলেশন মিস্টার জিওন, অবশেষে আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী 1 মাসে প্রেগনেন্ট। ডাক্তারের কথা শোনা মাত্রই এক একজনের এক এক রকম অবস্থা। যেমন জিন, তার খুশি দেখে কে, সে যেন আকাশের চাঁদটা হাতে পেয়েছে। একদিকে জিমিন 6 মাসে প্রেগনেন্ট। এই তো কিছুদিন আগে লিসাও কনসিভ করেছে, তারও 2 মাস চলছে। আর এখন তের কথা শুনে তার যেন খুশিরই সীমানা নেই। জাংকুক খুশিতে যেন কথাই বলতে পারছে না। সে তো আশাই ছেড়ে দিয়েছিল। তের জ্ঞান ফিরলে সে যখন জানতে পারে তার খুশি দেখে কে, সে মা হবে আর জাংকুক বাবা হবে। তার কাছে আজকে নিজেকে পরিপূর্ণ বলে মনে হচ্ছে। এর থেকে খুশির খবর আর কোনো কিছুই হতে পারে না। তে জানো, আজকে আমি খুব খুশি। আমিও অনেক খুশি। হতে পারে তুমি অনেক খুশি, কিন্তু আমার থেকে বেশি না। তাই বুঝি? এত বেশি খুশি আপনি? হ্যাঁ তে, তুমি আমাকে এত বেশি খুশি দিয়েছো। এখন বলো তুমি কি চাও? তাই আমি যা চাইবো আপনি আমাকে তাই দিবেন? অবশ্যই, তুমি যা চাইবে তাই দিব। প্রমিস? হ্যাঁ, এবার বলো। আমি চাই আপনি বাবাকে ক্ষমা করে দিন, আর তার সাথে ভালো করে কথা বলুন। আগে যা কিছু হয়েছে আমি মনে করি না বাবার কোনো দোষ আছে তাতে। জাংকুক জানতো তে এরকম কিছুই চাইবে। জাংকুকের সরলতা দেখে আবার মুগ্ধ হলো। আজ সে অনেক বেশি খুশি, তাই সে অবশ্যই এদের কথা রাখবে। সে না হয় বলবো, কিন্তু তুমি নিজের জন্য তো কিছু চাইতে পারতে, তাই না? আমি যা চেয়েছি তা ইতিমধ্যেই পেয়ে গেছি। দেখুন না, বাড়ির সবাই কত বেশি খুশি। মা বাবা সহ বাড়ির সবাই এখন থেকেই আমার খেয়াল রাখছে। সত্যি বলতে তুমি খুব ইনোসেন্ট তে।
মোটেই না, ইনোসেন্ট হলে কি মা হতে পারতাম নাকি? আপনি যে আনরোমান্টিক। তের কথা শুনে জাংকুক হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারল না। তের জাংকুকের সাথে যাওয়ার কথা থাকলেও তে প্রেগনেন্ট এটা জানার পর এতে কেউই রাজি নয়, কিন্তু তে যাবে তো যাবেই। তে দেখো, তুমি যদি আমাদের সাথে যাও তাহলে আমার সব সময় চিন্তা হবে তোমাকে নিয়ে। তুমি কি খাচ্ছ না খাচ্ছ, তুমি কি চাও বলো হসপিটালে থাকাকালীন আমি সব সময় তোমাকে নিয়ে টেনশনে থাকি? ওহ, তাই বুঝি? আমার বুঝি আপনার জন্য টেনশন হবে না? দেখো তে, জাংকুক ঠিকই বলেছে, তোমার এই অবস্থাতে ওখানে যাওয়াটা ঠিক হবে না। ওখানে তোমার খেয়াল রাখবে কে বলো তো? আমাদেরকে তো সারাক্ষণই জাংকুকের সাথেই থাকতে হবে। আর তাছাড়া আমরা যাচ্ছি তো জাংকুকের সাথে, আমরা সব সময় জাংকুকের খেয়াল রাখবো। তুমি একদম টেনশন করো না। ওহ, তার মানে আপনারা কেউ চান না যে আমি ওনার সাথে যাই? আচ্ছা, আমি যাব না ওনার সাথে। তে হঠাৎ করে কথাটা বলে জাংকুকের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করব, প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবেন। এদিকে জিমিনকেও এই অবস্থায় রেখে যেতে সুগার মন চাইছিল না, তাও তাকে যেতেই হবে। জিমিনের এখন 7 মাস চলছে, জাংকুককে নিয়ে ওখানে 2 মাস থাকতে হবে। বাড়িতে মিনহুকে রেখে সুগার, জেহব জাংকুকের সাথে চলে যায়। আজকে জেহব, সুগার, জাংকুক দেশে ফিরবে, যার জন্য সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। জিমিনের আর 1 সপ্তাহ পর ডেট দেওয়া হয়েছে। এরই মাঝে সেখানে একটা গাড়ি এসে উপস্থিত হয়। প্রথমে জেহব আর সুগা গাড়ি থেকে নামে এবং লিসা আর জিমিনের কাছে আসে। তে অধীর আগ্রহে জাংকুকের জন্য অপেক্ষা করছে। এই 2 মাস তে কিভাবে কাটিয়েছে তা শুধু তেই জানে। জাংকুককে নিজের পায়ে গাড়ি থেকে নেমে দাঁড়াতে দেখে তে দৌড়ে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে আর তার কোলে উঠে যায়। তের কাণ্ড দেখে সবাই তো হাসতে লাগলো। 5 বছর পর আজকে জাংকুককে আবার নিজের পায়ে দাঁড়াতে দেখে জিন, আরএম সহ সবাই খুশি। তে, জিমিন, লিসা এই প্রথম জাংকুককে নিজের পায়ে দাঁড়াতে দেখেছে। তে তো জাংকুকের কোল থেকে নামছেই না, যার জন্য জাংকুক থেকে কোলে করে নিয়ে বাড়ির ভিতর ঢুকে। এরপর দেখতে দেখতে আরো 7টা মাস কেটে যায়। ইয়নমিনদের ঘরে একটা ছেলে হয়েছে যার নাম সোমিন, আর লিসার জেহবের ঘরেও একটা ছেলে হয়েছে যার নাম হান। তেরও প্রেগনেন্সির 9 মাস চলছে। তে আর জাংকুকের তো খুশির সীমানাই ছিল না যখন ডাক্তার তাদের বলেছিল তাদের টুইন বেবি হবে, একটা ছেলে আর একটা মেয়ে। আর 2 সপ্তাহ পর তে সিজার করা হলে তের একটা ছেলে আর একটা মেয়ে হয়। মেয়েটার নাম জাংকুক ইয়োনা রাখে আর ছেলেটার নাম টেকুক রাখে। আজকে তের মামি ইয়নজুন জিওন ম্যানশনে আসে টেকুক আর ইয়োনাকে দেখতে। জিন আর ইয়নজুন ড্রয়িং রুমে বসে কথা বলছিল। তে তার মামের জন্য চা নিয়ে আসতে গেলে এসে তাদের কিছু কথা শুনতে পায়। আপনাকে বলেছিলাম তেকে জাংকুকের ব্যাপারে সব বিয়ের আগেই জানিয়ে দিতে, আপনি কেন জানাননি? কোনটা জানানোর কথা বলছেন আপনি? এটাই যে জাংকুকের বাবা হওয়ার চান্স মাত্র 20% ছিল। এটা তখন বলিনি, তার কারণ হলো ভেবেছিলাম এটা জানলে ও বিয়েতে রাজি হবে না। ভালোই তো হয়েছে, এখন তো ওর ছেলে আবার মেয়েও আছে, ভাবা যায় বলুন কতটা ভাগ্যবতী ও। সেটা অবশ্য ঠিকই বলেছেন, কিন্তু আপনার জানানো উচিত ছিল। দেখুন মিসেস জিওন, আপনি যে ওকে টাকা দিয়ে কিনে নিয়েছিলেন সেটাও তো জানানো উচিত ছিল আপনার, তাই না? সেটা যেমন আপনি আপনার ভালোর জন্য জানাতে বারণ করেছিলেন, এটাও আমি তেমন আমার ভালোর জন্যই জানাইনি, সিম্পল। কথাটা শোনা মাত্র তের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। শেষে কিনা তার নিজের মামি তাকে বিক্রি করে দিয়েছিল, আর জাংকুক তাকে পণ্য হিসেবে কিনে এনেছিল। এসব ভাবতে ভাবতে তে আবার কিচেনে জিমিনের কাছে চলে আসে। ভাবি, তুমি কি একটু গিয়ে চাটা দিয়ে আসবে? টেকুক না অনেক কাঁদছে, সার্ভেন্টরা ওকে সামলাতে পারছে না। হ্যাঁ হ্যাঁ তে, তুমি বরং টেকুকের কাছে যাও, সোমিন তো ঘুমাচ্ছে, তাছাড়া রান্না প্রায় হয়েই গেছে। তে তারপর নিজের রুমে চলে যায়। সে আর ইয়নজুনের সাথে কোনো কথাই বলে না। রাতের বেলা জাংকুক অফিস থেকে ফিরলে দেখতে পায় তে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে। ওহ নো, ওরা ঘুমিয়ে গেছে। আমি কোথায় ভেবেছিলাম ওদের সাথে খেলা করব। আপনি প্লিজ আস্তে কথা বলুন, অনেক কষ্ট করে ওদেরকে ঘুম পাড়িয়েছি। তারপর জাংকুক আর কিছু না বলে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ডিনার শেষে রুমে এসে তে জাংকুকের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। বেডের পাশে দোলনাতে ঘুমাচ্ছে ইয়োনা আর টেকুক। জাংকুক, সত্যি করে একটা কথা বলবে? বলো, কি কথা? আপনি কি জানতেন যে মা আমাকে মামির কাছ থেকে টাকা দিয়ে কিনে এনেছিল? তের কথা শুনে জাংকুক থমকে যায়। কি হলো বলো? জানতাম।
জাংকুকের কথা শুনে তে এবার জাংকুককে ছেড়ে উঠতে নিলে জাংকুক বাধা দিয়ে তেকে জড়িয়ে ধরে। আরে তে, ওটাকে কিনে নাও বলে না, তুমি কোনো পণ্য নাও যে তোমাকে আমি কিনে নিয়েছি। তোমার মামির কিছু টাকার প্রয়োজন ছিল আর আমরা হেল্প করেছি, বুঝলে? তোমাকে আমি কি দেখে পছন্দ করেছিলাম জানো? তোমার চোখ দেখে, তোমার চোখে আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম। আমি কখনো ভাবিওনি যে তুমি কখনো আমাকে ভালোবাসবে, তাই তো তোমাকে আটকে রাখতে চাইনি। কিন্তু যখন জানলাম তুমি আমাকে ভালোবাসো, আমি নিজেকে আবার তোমার মাঝে হারিয়ে ফেললাম। প্রথমত টাকার ব্যাপারে আমি আগে জানতাম না, কিন্তু যেদিন তুমি বলেছিলে তোমার যাওয়ার কোনো জায়গা নেই, সেদিন আমার মনে হয়েছিল তোমার মামিদের ব্যাপারে একটু খোঁজ নেওয়া প্রয়োজন। আর সেদিন খোঁজ নিয়ে আমি সবটা জানতে পারি। ওহ আচ্ছা, তো সেদিন কেন খোঁজ নিয়েছিলেন আমার ব্যাপারে? তখন তো ভালোই বাসতেন না আমাকে। আরে আমি তো জাস্ট সেদিন তোমাকে এড়ানোর জন্য না বলেছিলাম। তার মানে আপনি আমাকে তখনও ভালোবাসতেন? সেটাই বা আমি আবার কখন বললাম? ধ্যাৎ, আপনি খুব 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 খারাপ। আমি আর কখনো আপনার সাথে কথাই বলবো না। ওহ আচ্ছা, তাই বুঝি। শুনুন, এই যা, প্লিজ রাগ করো না। তোমাকে রাগলে কিন্তু একটু ভালো দেখায় না। আচ্ছা বাবা, মানলাম আমি তখনও তোমাকে ভালোবাসতাম। আর আর এখন? তখনও, এখনো আর সারা জীবনের জন্য। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই গল্পটা এখানেই শেষ আর্মিরা। আশা করি গল্পটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট গল্প।